নমস্কার, সোজাসুজি স্বর্ণালীতে আপনাদের আরও একবার স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী সরকার। আপনারা জানেন যে রিপাবলিক বাংলায় একমাত্র নিউজ চ্যানেল যারা যে কোনো খবর সবার আগে প্রথম আপনাদের সামনে তুলে ধরে। ঠিক যেরকমভাবেই গতকাল পশ্চিম মেদিনীপুরের দাসপুরে সেখানে হিরণময় মহারাজের ওপর যে প্রাণঘাতী হামলা, সেই হামলার খবর প্রথম তুলে ধরেছিলাম আমরা আজ পৌঁছে গিয়েছিলাম হিরণময় মহারাজের সঙ্গে দেখা করতে, তার সঙ্গে কথা বলার জন্য, তার ভয়াবহ অভিজ্ঞতাগুলো শোনার জন্য। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সমস্ত জিনিস ঘটছে কেন? ঘটছে তার একটাই কারণ, তোষণ 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 তোষণ, সীমাহীন তোষণ, নির্লজ্জ তোষণ। কারণ বোধহয় এই সরকার বুঝে গেছে তোষণ ছাড়া তাদের গতি নেই। এই রাজ্যে চাকরি নেই, এই রাজ্যে শিক্ষা শিখে উঠে গেছে, স্বাস্থ্য লাটে উঠে গেছে, অতএব তোষণ ছাড়া গদি বাঁচানো যাবে কি করে? ভাতা দাও আর তোষণ করো, ভাতা দাও আর তোষণ করো। এর বাইরে রাজ্যের শাসক দল কিছু ভাবতেই পারবে না, কারণ ভাবার কোনো জায়গাতে নেই। যেদিকে তাকাবে সেদিকে দুর্নীতি, সেদিকে কাটমানি। তাই চাকরি দেওয়ার দরকার নেই, শিল্প নিয়ে আসার দরকার নেই, শিক্ষা নিয়ে কোনো কথা নেই। আমরা যত চিৎকার করে যে আমরা যত গলা ফাটাই, স্বাস্থ্য নিয়ে কোনো কথা নেই, অপরাধ নিয়ে কোনো কথা নেই, ক্রাইম নিয়ে কোনো কথা নেই। শুধুমাত্র রাম রহিম খেলা করাও, রাম রহিমে বিভেদ করাও। নির্লজ্জ তোষণ, আর সে তোষণের মাসুল গুনছে একটা শ্রেণী। একদিকে তোষণ, সংখ্যালঘুদের তোষণ, আর হিন্দুদের শোষণ। কি অসাধারণ সমন্বয়ে চলছে রাজ্যের শাসক দল। বুঝতে পারা যায় যখন রাজ্যের শাসক দল, যখন রাজ্যের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঈদের শুভেচ্ছা জানান, তিনি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান, তিনি হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানান, সবকিছুর শুভেচ্ছা জানান, তিনি সমস্ত মঞ্চে পৌঁছে যান, কিন্তু তিনি রাম নবমীর শুভেচ্ছা জানাতে ভুলে যান রাম নবমীর 4 দিন আগেও। তখন বোঝা যায় যে আসলে এই রাম রহিম খেলার মধ্যে থেকে তোষণের ফায়দা লুটতে চান কে। ব্যতিক্রম এ রাজ্যেও হলো না, এবারও হলো না। আমরা কথা বলছিলাম কিভাবে এ রাজ্যে গেরুয়া বসনের ওপর আঘাত এসেছে, কিভাবে গেরুয়া বসনের ওপর প্রাণঘাতী হামলা হয়েছে, রক্তাক্ত হয়েছে গেরুয়া বসন। হিরণময় মহারাজের ওপর প্রাণঘাতী হামলা, তার জটা কেটে গেছে, জটা কেটে নেওয়া হয়েছে। কতখানি অসম্মানের আমি জানি না, যে অন্য কোনো প্রান্তে অন্য কোনো সম্প্রদায়ের ওপর এরকম আঘাত হলে তার পরিণাম কি হতো ভাবলেও শিউরে উঠি আমরা। কিন্তু এক্ষেত্রে চুপ, সবাই চুপ চুপ চুপ, নিশ্চুপ, চুপ চুপ করে সব চলছে। এফআইআর করার পর সে এফআইআর কপি পর্যন্ত দেওয়া হয়নি। এখনো পর্যন্ত অ্যারেস্ট কজন হয়েছে? 0। এই নিয়ে কোথাও কোনো বক্তব্য নেই। মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করে বসে রয়েছেন, কারণ তিনি তো অন্য রাজনীতি করছেন। আমি জানি না যে তিনি গন্দা ধর্ম বলতে আসলে কোন ধর্মকে বুঝিয়েছে, কিন্তু নিশ্চিত সাধারণ মানুষের কাছে, পশ্চিমবঙ্গের আম আদমির কাছে এটা গন্দা রাজনীতি। ইয়েস, এটা গন্দা রাজনীতি, যেখানে শুধুমাত্র নির্লজ্জ তোষণ করা হয়, যেখানে চাকরি নিয়ে কথা হয় না, যেখানে শিক্ষা নিয়ে কথা হয় না, স্বাস্থ্য নিয়ে কথা হয় না, শিল্প নিয়ে কথা হয় না, শুধু তোষণ 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 নিয়ে কথা হয়। এটা গন্দা রাজনীতি। আজ আরো একবার বার্তা, তোষণের জন্য মরিয়া চেষ্টা। সমস্ত শুভেচ্ছা রইল, শুধু রাম নবমী বাদ রইল। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স থেকে লম্বা শুভেচ্ছার লিস্ট দেখুন। থ্যাংক ইউ সো মাচ। আগাম অন্নপূর্ণা পুজোর সবাইকে শুভনন্দন। তারপরে অবশ্য পয়লা বৈশাখ আসবে, তখন আবার জানাবো। মহাবীর জৈনের জন্মদিন আসছে, সবাইকে শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, ভালো করে পুজো, ঈদ, বড়দিন, মহাবীর জৈন, গুরু রবিদাস, মতুয়া ঠাকুর, পঞ্চানন বর্মা, যে ধর্মের যে আছেন, জায়েদ থান, মাঝি থান, সবাই ভালো থাকুন, সবাই ভালো করে করুন। সবার সব যে ধর্মে রয়েছে সমস্ত শুভেচ্ছা বার্তা, লম্বা লম্বা লিস্ট। এমনকি সামনে অন্নপূর্ণা পুজো থেকে শুরু করে ঈদ যা হয়ে গেছে তারও একবার শুভেচ্ছা আজকে দিয়ে দিলেন। তার থেকে শুরু করে লম্বা তালিকা শেষ করলেন বড়দিনের মাথায় গিয়ে, যিশু পুজোর মাথায় গিয়ে শেষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র 4 দিন বাদে রাম নবমী রয়েছে, সেইটুকু অংশ বাদ থাকলো। আরে রাম কারুর
পৈতৃক সম্পত্তি নয়, শ্রীরাম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নয়, শুধুমাত্র শ্রীরামচন্দ্রের পুজো তার মিছিল করার জন্য এই গোটা নাটকের কি দরকার? শ্রীরামচন্দ্রের মিছিল যদি কোনো, এখানে শাসক দল তো অনেক জায়গাতে অনেক অনুষ্ঠানে কোথাও অমুক নেতার কালী পুজো, তমুক নেতার দুর্গাপুজো, তার মানে কি দুর্গাপুজো কালী পুজো অন্য কোনো রাজনৈতিক দলের হয়ে গেল? না তো। তাহলে এই নোংরা রাজনীতি, কোট আনকোট ম্যাডামের ভাষায় এই গন্দা রাজনীতির মানে তাহলে কি দাঁড়ালো আমি জানি না, কিন্তু একটা মানে হয়তো দাঁড়ালো, এই গন্দা রাজনীতির যেটা কুফল দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের বিষয়টাকে গুলিয়ে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় রামনবমীর বিষয়টাকে গুলিয়ে দিয়েছেন আজকে, সেটা হয়তো আপনারা জানেন না এখনো অনেকে। তিনি জানেন না রামনবমী কবে হয়, তিনি জানেন না কোন সময় হয়, তিনি জানেন না শ্রীরামচন্দ্রের জন্মের সঙ্গে রামনবমী উদযাপনের সম্পর্ক রয়েছে, এটুকু তিনি জানেন না, নাকি ইচ্ছাকৃতভাবে গোলাতে চাইলেন? তিনি জানেন না, এটা আমরা বিশ্বাস করতে পারি না। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি নিঃসন্দেহে জানেন। তাহলে কি জেনে শুনে ভুল কথা বললেন? একবার শোনানো যাক। আজকের অনেকগুলো বিষয় নিয়ে প্রশ্ন করার আগে আজকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার চিন্ময় গোস্বামী মহারাজের, সেটা দেখানোর আগে আমি শোনাবো যে রাম নবমী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কি তথ্য দাঁড় করালেন। দেখুন। আমি ঝুমলা পার্টিকে বলবো, সত্যিই যদি ধর্মকে ভালোবাসেন, বাসন্তী পুজো করুন, নবরাত্রি করুন, অন্নপূর্ণা পুজো করুন। আমি অন্নপূর্ণা পুজোর পুজো দিই। ইতিহাসটা জেনে রাখুন। যারা মিছিলের নাম করে দাঙ্গা করেন অস্ত্রশস্ত্র নিয়ে, অস্ত্রশস্ত্র যে কোনো পাঞ্জাবিরাও কৃপার নেয়। আপনিও সিস্টেম অনুযায়ী নিশ্চয়ই করতে পারবেন, পুলিশের রেস্ট্রিকশন মেনে। অন্য এলাকায় গিয়ে হামলা করা আপনার কাজ নয়। এরা যে রামনবমীতে মিছিল করে, আমাদেরও অনেকে করেন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই পিসফুলি হোক। একদিন তো বাসন্তী পুজোই, মানে অন্নপূর্ণা পুজো, রামনবমী যেটা এখন হয় চৈত্র মাসে, সেটাই ছিল। কিন্তু রামচন্দ্র যখন অকাল বোধন করেন, সেইটাকেই তো আমরা এখন অরিজিনাল দুর্গাপুজো বলে সেলিব্রেট করি। এটাকেও সেলিব্রেট করি, বাট নট ইন দ্যাট ওয়ে। তো আমি শরৎকালে শিউলি ফুল ভাসে, কাশফুল ভাসে, এটা তো আমরা করি, এটা তো রামচন্দ্র করেছিলেন। তাহলে সেদিনটা কি আপনাদের মনে পড়ে না? সেটা কি রামনবমী নয়? সেটা কি রামচন্দ্র নিজের চোখটা পর্যন্ত যখন 107টা ফুল দিয়ে একটা বাকি ছিল, নিজের চোখ দিতে গিয়েছিলেন? ইতিহাসটা জানুন। ইতিহাস আমাদের জানাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইতিহাস আমাদের শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমার প্রশ্ন, মাননীয়, আপনার কাছ থেকে কোন কোন ইতিহাসগুলো শিখবো একটু বলে দিন। চণ্ডীপাঠ আপনার কাছ থেকে শিখবো, সরস্বতীর মন্ত্র আপনার কাছ থেকে শিখবো, নাকি রাকেশ রোশন কবে চাঁদে গেলেন সেই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? কবে কে কাকে ফলের রস খাইয়ে, রবীন্দ্রনাথ না গান্ধীজি, কে কাকে ফলের রস খাওয়ালেন, কে কোন সময় কি লিখলেন, কে কি বললেন, গান লিখলেন, সেই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? নাকি এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো যে আসলে শরৎকালে যেটা অকাল বোধন শ্রীরামচন্দ্র করেছিলেন, সেইটাকে রামনবমী পালন করা উচিত, এই ইতিহাস আপনার কাছ থেকে শিখবো? কারণ আমরা জানি লঙ্কা জয়ের আগে, রাবণ বধের আগে শরৎকালে শ্রীরামচন্দ্র যে পুজো করেছিলেন, যেটা দুর্গাপুজো বলে আমরা উদযাপন করি, পুজো করি, মানি, তার সঙ্গে রামনবমীর কোনো সম্পর্ক নেই। রামনবমীর সম্পর্ক হচ্ছে রামের জন্মতিথির সঙ্গে। ঠিক যেরকমভাবে জন্মাষ্টমীর সম্পর্ক শ্রীকৃষ্ণের জন্মতিথির সঙ্গে, ঠিক সেই রকমভাবে রামের জন্মতিথির সঙ্গে রামনবমীর সম্পর্ক, রামের জন্মদিনের সঙ্গে সম্পর্ক হতে পারে। কিন্তু শরৎকালে দুর্গাপূজার সঙ্গে রামনবমীর সম্পর্ক আমাদের জানা নেই। যদি আপনার জানা থাকে, নিঃসন্দেহে নতুন ইতিহাস হয়তো পরবর্তী প্রজন্ম পড়বে। ঠিক যেভাবে আমরা সরস্বতীর মন্ত্র আপনার থেকে শিখেছি, চণ্ডীপাঠ আপনার থেকে শুনেছি, যেভাবে আমরা গান্ধীজির ফলের রসকে অনশন ভাঙার ইতিহাস শুনেছি, বা রাকেশ রোশনের চাঁদে যাওয়ার ইতিহাস শুনেছি। মাফ করবেন মাননীয়া, অপরাধ নেবেন না। কিন্তু মুশকিল হচ্ছে এই সমস্ত জিনিস শুনতে 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 আমরা আস্তে আস্তে কোথাও গুলিয়ে যাচ্ছি। প্রত্যেক মুহূর্তে হিন্দু ধর্ম, তার ঐতিহ্য সবকিছুকে গুলিয়ে দেওয়া হচ্ছে এবং বোধহয় সযত্নে সুপরিকল্পিতভাবে গোলানো হচ্ছে। কারণ আসলে ধর্ম ছাড়া রাজ্যে কিছু নেই।
যাদেরই সমস্যা হোক, যাদেরই আপত্তি হোক, যারাই প্রশ্ন করতে চান, সেই প্রশ্ন আমার একই প্রশ্ন আমার। প্রভু রামচন্দ্রের জন্মতিথি রামনবমী। রাম হচ্ছেন বিষ্ণুর সপ্তম অবতার। ওই পবিত্র দিন শুক্লপক্ষের নবম দিনে, হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিন, সেই হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের নবম দিনকে রাম নবমী হিসেবে উদযাপন করা হয়ে থাকে, পালন করা হয়ে থাকে, পুজো করা হয়ে থাকে। এর সঙ্গে শ্রী রামচন্দ্রের জন্মতিথির যোগ রয়েছে মাননীয়া। শরৎকালের অকাল বোধনের কোনো যোগ নেই। মুশকিল হচ্ছে এই জিনিসগুলো আপনি বলতে বলতে এমন হবে না তো কি এই ভুলগুলোই চলে যাবে, এই ভুলগুলোই থাকবে, এই ভুলগুলোই জানানো হবে। আপনার পদ্মে সমস্যা, পদ্ম লোচনে সমস্যা হলো কি করে মাননীয়া? আমাদের জানা নেই, কিন্তু এটুকু বুঝতে পারছি এই রাজ্যে ধর্ম ছাড়া আর কিছু নেই। কারণ এই রাজ্যের অন্য আর কিছু নিয়ে নির্বাচন লড়ার মতো রাজ্য সরকারের, শাসক দলের কোনো অকাত নেই, এখতিয়ার নেই, অন্য কোনো ইস্যু নেই। আমরা সমস্ত কিছু দেখে নিয়েছি। বললাম শিক্ষা, স্বাস্থ্য, সর্বত্র চাকরি, অথেব ধর্ম করো। প্রত্যেক মুহূর্তে খুব সফট টার্গেট হিন্দু ধর্ম, খুব সফট টার্গেট গেরুয়া বসন, খুব সফট টার্গেট সাধু সন্ত সন্ন্যাসী। তাদেরকে কাঠগড়ায় তোলো, তাদের ওপর আক্রমণ করো, হিন্দুদেরকে ভুল বোঝাও, তাদের ধর্ম নিয়ে ভুল কথা বলো, অপমান করো, অন্যদিকে তোষণের রাজনীতি চালাও। খুব সুন্দর রাজনীতির সমীকরণ মিলে যাবে। একে গান্দা রাজনীতি বলে, তোষণের রাজনীতি বলে। আর এই তোষণের রাজনীতির মাসুল শুধুমাত্র পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ গুনছেন না, একই সঙ্গে গেরুয়া বসনধারী সাধু সন্ন্যাসীরাও গুনছেন। এমন জায়গায় রাজ্যকে নিয়ে চলে এসেছেন আপনি যে পুলিশ এখানে নির্বিকার নির্বাক দর্শক হয়ে থাকে, আর তোষণ করতে 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 এমন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন সংখ্যালঘু নির্দিষ্ট একটা সম্প্রদায়ের কিছু কিছু অংশের মানুষজনকে, কিছু পার্টিকুলার কিছু শ্রেণীকে, যে তারা ভাবতে শুরু করেছে যা ইচ্ছে তাই করা যাবে, করে পার পাওয়া যাবে। ঠিক যেরকম ভাবে ঈদের দিন ইকো পার্কে দাঁড়িয়ে প্যালেস্তাইনের ফ্ল্যাগ নিয়ে দৌড়ানো যায়, ঠিক সেরকম ভাবেই রাতের অন্ধকারে হিরণ্ময় গোস্বামী মহারাজকে একা পেয়ে 3-4 মিলে মুখ বেঁধে তারপরে প্রাণঘাতী হামলা চালানো যায়, কেটে নেওয়া যায় এক সন্ন্যাসীর জটা। আজ পৌঁছেছিলাম আমি কথা বলার জন্য, দেখার জন্য হিরণ্ময় গোস্বামী মহারাজ কেমন আছেন। অত্যন্ত কষ্টে তিনি যে কটা কথা বলতে পারলেন সেটুকু কথা তুলে ধরবো আপনাদের সামনে। দেখুন। এখন একটু ভালো লাগছে, তবে কাল পর্যন্ত নিঃশ্বাস প্রশ্বাস একটু অসুবিধা হচ্ছিল, তো অক্সিজেন দেওয়া ছিল, আজকে অক্সিজেন খুলে দিয়েছে। কি হয়েছিল মহারাজ? আসলে ওই পাট সেরে যখন আমি বাইরে একটু হাঁটাচলা করছিলাম, তো পাট শেষ হয়ে গেছে 11:30 হয়েছে, মানে 3-4 ঘন্টা পাট হয়। পাঠের পরে একটু না হাঁটলে একটু কোমরটা ব্যথা হতে পারে, 3-4 ঘন্টা বসে থাকতে হয়। তো তখন আচমকা তিনজন এলো, এসে গলায় একটা দড়ির মতন দিয়ে দু সাইডে এমন ভাই করছিল, আমিও ধরছিলাম। ধরার পরে তারপরে একজন পেছন থেকে মাথায় আঘাত করলো, জলটা খুলে গেল, কেটে গেল। তারপর হাতে অস্ত্র দিয়ে পুরো হাতটা কেটে গেল। কিছুক্ষণ আমি ডাকছিলাম, আমাদের ওরা এলো, মানে একজন ছিল সঙ্গে, কিন্তু ওটা আমি মোবাইল আনতে বলেছিলাম যে মোবাইলটা নিয়ে আসতে একতে বলি, ততক্ষণে এই ঘটনা হয়েছে। কারা করছে বলে মনে হচ্ছে? আসলে দেখুন, সেই সময় তো তাদের মুখে কালো কাপড় দিয়ে কি আর কি সব দিয়ে ঢেকে রেখেছিল। তো এবার বারবার তো আমি এরকম সমস্যায় পড়ি, এর আগেও বারবার আক্রমণের শিকার হয়েছি, তো এবারও দেখতে পাচ্ছি জটাগুলো কেটে দিয়েছে, জটাগুলো কেটে দিয়েছে। এদিকের জটা আমি সত্যি বলার কোনো ভাষা নেই। এর আগে কেন আপনাকে টার্গেট করা হচ্ছে এইভাবে? একটা ভিডিও ভাইরাল হয়েছে, আমরা দেখলাম শুভেন্দু দিকে তিনি করেছিলেন। আজ গিয়েছিলাম আমি, অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তাকে বারবার করে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে রেফার করা হচ্ছিল।
সেখান থেকে তমলুক হাসপাতাল, সেখান থেকে মধ্যরাতে অবস্থার আরও অবনতি হওয়ার জন্য শারীরিক অবস্থা তাকে নিয়ে আসা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। আজ তার সঙ্গে দেখা করার জন্য গিয়েছিলাম আমি। সেখানেই যতটুকু সময় কথা হয়, কথা বলার মতো অবস্থায় তিনি নেই, তার মধ্যে যতটুকু সময় কথা হয় তার সঙ্গে কথা হলো। কে হিরণ্ময় গোস্বামী মহারাজ, কি কাজ করেন তিনি? ভাগবত প্রবচক হিরণ্ময় গোস্বামী মহারাজ মূলত বিভিন্ন জায়গাতে ভাগবত পাঠ করেন, গীতা পাঠ করেন, রাধারানীর গল্প পড়ে শোনান। গৌড়ীয় বৈষ্ণব সাধু, নিত্যানন্দ পরিবার পরম্পরায় দীক্ষিত তিনি। বিশ্ব বিদ্যাধাম ট্রাস্টের প্রতিষ্ঠাতা। বিদ্যাধামের লক্ষ্য বৈদিক শিক্ষার প্রচার এবং গো সেবা। বৃন্দাবনের স্বনামধন্য বিনোদ বাবার স্নেহধন্য। ভাগবত প্রবচনের ফলে জনপ্রিয়তাও পান তিনি। চিন্ময় প্রভুর গ্রেপ্তারিতে সরব হয়েছিলেন এই হিরণ্ময় গোস্বামী মহারাজ। বাকি আর যে সমস্ত সাধু সন্তরা রাস্তায় নেমেছিলেন, উনিও রাস্তায় নেমেছিলেন। পশ্চিমবঙ্গে হিন্দু অধিকার নিয়েও তিনি সরব হয়েছিলেন। হিরণ্ময় গোস্বামী মহারাজ আদিনাতে গিয়েছিলেন একসময়, আদিনা মসজিদে। আদিনায় গিয়ে তিনি প্রণাম করেছিলেন এবং সেই সময়তে পুলিশ তাকে বারণও করেছিল। সেই ভিডিও সেই সময় ভাইরাল হয়েছিল যে কেন আদিনা এসে আপনি প্রণাম করছেন। এর আগে শিলিগুড়িতেও হামলার শিকার হন এবং এই নিয়ে তার এই সোজা কথা, কড়া প্রতিবাদের জন্য এই নিয়ে প্রায় 4 থেকে 5 বার তার উপর ছোট বড় হামলার ঘটনা ঘটেছে। তারপরও অদ্ভুত রকমভাবে নির্বিকার প্রশাসন। শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলছেন একবার শোনাবো। এই রাজ্যে হিরণ্ময় প্রভুরা আক্রান্ত হন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ঈদের মঞ্চ থেকে বলেন দাসপুর পিএসএ এফআইআর হয়েছে, নো অ্যারেস্ট। মোতাবাড়িতে 21 জন হিন্দু অ্যারেস্ট। এখানে আপনি পোস্ট করুন না কোনো ঘটনার প্রতিবাদ করে। আপনার বাড়িতে পোস্ট শুধু নয়, শেয়ার লাইক করলেও পুলিশ চলে যাচ্ছে। শেয়ার লাইক তারা এখানে এই কথা লিখে পাঠিয়েছেন, গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার দরকার নেই। তারা এখানে আসুন আমার সামনে। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার আমার অধিকার, জন্মগত অধিকার, সনাতনী হওয়া অধিকার। এটা ভারতবর্ষের মাটিতে এটা আমার অধিকার। গোমাতা কি, ভারত মাতা কি, বন্দে। কে বলেছে এই কথাটা? কে বলেছেন এটা? কে বললেন? কার এমন ক্ষমতা? কমিটির কে এটা বললেন? আমি চাই আপনারা ক্ষমা চাইবেন। গোমাতা কি জয়, ভারত মাতা কি জয়, এটা বলার অধিকার নাই। আপনারা রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছেন। কিন্তু রাষ্ট্রভাবনা, দেশ ভাবনা সকলের হৃদয়ে পরিপূর্ণ করতে চায় এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছেন আপনারা। বলো না গো রাধে রাধে। শেষ যে বক্তব্য শোনালাম, আমি কিছু আগে বলছিলাম যে হিরণ্ময় গোস্বামী মহারাজ নিয়ে কথা বলছিলাম। শেষ যে বক্তব্য শোনালাম সেটা শুভেন্দু অধিকারী টুইট করে একটি তার ভাগবত পাঠের মাঝখানে ঘটা একটা ঘটনাকে কেন্দ্র করে একটা অংশ পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। আজ থেকে ঠিক মাস 2 আগে কলকাতার বেলেঘাটা অঞ্চলে তিনি এসেছিলেন ভাগবত পাঠে অনুষ্ঠান করার জন্য এবং সেই সময়তে কোনো একজন কমিটির লোক তাকে একটা চিরকুট, যেরকম আমরা অনেক সময় চিরকুট পাঠাই না, আমরা কাগজে মুড়ে একটা চিরকুট, তাকে কাগজ ভাঁজ করে একটা চিরকুট তার হাতে ধরিয়ে দিয়েছিলেন কমিটির তরফ থেকে, যেখানে লেখা ছিল যে মহারাজ এখানে ভারত মাতা কি জয়, গো মাতার জয়, এ ধরনের কথা কিছু বলবেন না। তারপর তিনি কি প্রতিক্রিয়া দিয়েছিলেন সেইটা আমি শোনালাম কিছুক্ষণ আগে। একজন সাধু সন্তকেও পর্যন্ত নিয়ন্ত্রণ করতে চাইছে রাজ্যের সরকার। রক্তাক্ত হওয়ার পর এখনো পর্যন্ত এফআইআর কপি তার লোকজনের কাছে, তার শিষ্যদের কাছে পৌঁছলো না, হাত পর্যন্ত পৌঁছলো না। এই ঘটনার পরে এখন 48 ঘন্টা কাটতে চলেছে, এখনো পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করতে পারলো না তৃণমূল সরকারের পুলিশ। তাহলে কি ধরে নেব? কি চাইছেন মাননীয়া? তিনি মঞ্চে সদ্য প্রেস কনফারেন্স শেষ করে তিনি বললেন যে রাম নবমীর শুভেচ্ছা তিনি জানাতে ভুলে গেলেন। তিনি বললেন যে রামনবমী পালন করতে হলে অকাল বোধন শরৎকালে তখন পালন করা উচিত, এখন পালন করার কি দরকার আছে? আমি জানি না যে আসলে সত্যি কি সমস্যা হচ্ছে। পদ্মে সমস্যা, পদ্মলোচনে সমস্যা, নাকি আসলে হিন্দু ধর্মের সমস্যা, কোনটা? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।